প্রথম পর্ব নিশিরাতের বিভ্রম। আকাশের বুকের ভেতর তখন যেন মেঘে ঢাকা আকাশটাকেই নামিয়ে আনা হয়েছিল। টুপটাপ নয়, ঝমঝমিয়ে নয়, রীতিমতো ঝড়ো হাওয়ার সঙ্গে মিশে অঝোর ধারায় নেমে আসা বৃষ্টি। চৈত্র মাসের শেষে এমন বৈশাখী অকাল বর্ষণ, তাও এত রাতে কেউ কল্পনাই করতে পারেনি। বিদ্যুতের ঝলকানিতে যখন মুহূর্তের জন্য চারপাশটা আলোকিত হচ্ছে, তখন আকাশের চোখ শটান আটকে যাচ্ছিল রাস্তার ডান পাশে দাঁড়িয়ে থাকা সেই বহু পুরনো জনশ্রুতিতে ঢাকা কবরস্থানটার দিকে। তার ওপর দিয়ে বয়ে যাওয়া শিরশিরে বাতাস যেন হাজারো পুরনো গল্পের ফিসফিসানি বয়ে আনছিল। শহরের এক প্রান্তে এই কবরস্থানটা। পাঁচিলগুলো শ্যাওলা আর আগাছায় ভরা। লোহার গেটটা বহু বছর আগেই ভেঙে একপাশে হেলে পড়েছে। দিনের বেলাতেও এর আশেপাশে একটা গা ছমছমে নিস্তব্ধতা বিরাজ করে। আর এমন ঝড় বৃষ্টির রাতে আকাশ কল্পনাই করতে পারছিল না। অফিসের কাজ শেষ করে ফিরতে ফিরতে রাত অনেক হয়ে গিয়েছিল। শেষ বাসটা ধরতে পারেনি। অন্য কোনো উপায় না পেয়ে বাইক নিয়েই বেরিয়ে পড়েছিল। কিন্তু মাঝপথেই শুরু হলো এই পাগলাটে বৃষ্টি। শহরের বাইরে এই নির্জন রাস্তার ধারে কোনো দোকানপাটও খোলা নেই যেখানে একটু মাথা গোঁজা যায়। পেট্রোল প্রায় শেষ, আর মোবাইল নেটওয়ার্কও কাজ করছে না। আকাশের বাইকটা নিভু নিভু হেডলাইট নিয়ে ধুঁকতে ধুঁকতে কবরস্থানের ঠিক সামনে এসে থেমে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশ কিকস্টার্ট দেওয়ার চেষ্টা করল বারবার। না, কোনো লাভ হচ্ছে না। ভেজা হাতে হ্যান্ডেল ধরে সে ভাবছিল, এখন কি করবে এই নির্জন রাস্তায়, এই ভয়াবহ আবহাওয়ার মধ্যে? কবরস্থানের পাশে রাত কাটানো? তার সারা শরীর ঘিনঘিন করে উঠল। সে ভূতপ্রেতে বিশ্বাস না করলেও ছোটবেলায় দাদু দিদার মুখে শোনা কবরস্থানের নানান গা ছমছমে গল্পগুলো আজ যেন জীবন্ত হয়ে তার কানে বাজছিল। বিদ্যুতের আর একটা ঝলকানিতে কবরস্থানের ভেতরটা মুহূর্তের জন্য আলোকিত হয়ে উঠল। সেই আলোয় আকাশ দেখতে পেল ভেতরে সারি সারি কবর। অনেকগুলোতে ঘাস আর লতাপাতা এমনভাবে জড়িয়ে আছে যে মনে হচ্ছে যেন মৃতদেহগুলোকেই ওপরে তুলে ধরতে চাইছে। কিছু কবর আবার একদম নতুন। ভেজা মাটির ওপর কিছু ফুল আর ধূপকাঠির অবশেষ পড়ে আছে। হঠাৎ তার চোখে পড়ল একটা উঁচু পুরনো বটগাছ। গাছটা এত বিশাল যে তার ডালপালাগুলো কবরস্থানের অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত। তার ভেতরের গহ্বরগুলোতে যেন গভীর অন্ধকার জমাট বেঁধে আছে। সেই বটগাছের ডালে ঝুলন্ত ঝুড়িগুলো বৃষ্টির জলে ভিজে আরও রহস্যময় দেখাচ্ছে। আকাশ বাইক থেকে নামল। উপায় নেই, হয় বৃষ্টি কমার অপেক্ষা করতে হবে অথবা কাউকে ডাকার জন্য শহরের দিকে হেঁটে যেতে হবে। কিন্তু এত রাতে একা হেঁটে যাওয়াটাও নিরাপদ মনে হল না। বিশেষ করে এই রাস্তাটা এমনিতেই কুখ্যাত। বাইকের কাছেই দাঁড়িয়ে রইল সে। বৃষ্টির জল তার জ্যাকেট আর প্যান্ট ভেদ করে শরীরে প্রবেশ করছে। ঠান্ডায় তার দাঁতে দাঁত লেগে যাচ্ছিল। হঠাৎ করেই বাতাসের তীব্রতা যেন আরও বাড়ল। বটগাছটার ডালপালাগুলো বিকট শব্দে নড়তে শুরু করল, যেন কোনো অশরীরী শক্তি সেগুলোকে নাড়িয়ে দিচ্ছে। গাছের পাতা থেকে জল ঝরছে ঝিরিঝিরি ধারায়, কিন্তু তার ভেতর থেকে কেমন একটা চাপা কান্নার আওয়াজ ভেসে এলো। প্রথমে আকাশ ভাবল হয়তো বৃষ্টির শব্দের ভ্রম, কিন্তু কান্নার শব্দটা ক্রমশ স্পষ্ট হতে লাগল। একটা নারীর কণ্ঠস্বর, মৃদু অথচ তীব্র, যেন মাটির ভেতর থেকে উঠে আসছে। আকাশের শরীর কাঁটা দিয়ে উঠল, তার ভেতরের সমস্ত সাহস উবে গেল। সে নিজেকে বোঝানোর চেষ্টা করল এটা শুধু বাতাস আর গাছের আওয়াজ, কিন্তু তার মন মানতে চাইল না। সে টর্চ লাইটটা হাতে নিল, যদিও তার ব্যাটারি দুর্বল, আলোটা মিটিমিটি জ্বলছিল। টর্চের আলোটা সে ধীরে সুস্থে কবরস্থানের দিকে ঘোরাল। প্রতিটি কবরের ওপর দিয়ে আলোটা বুলিয়ে নিচ্ছিল, যেন সেই কিছু একটা খুঁজছে, অথচ সে নিজেও জানে না কি খুঁজছে। আলোটা যখন বটগাছটার দিকে গেল, তখন হঠাৎ করে আলোটা কেঁপে উঠল। আর ঠিক তখনই সেই গাছের আড়াল থেকে তার চোখে পড়ল একটা ছায়া মূর্তি। আবছা, অস্পষ্ট, লম্বা ভেজা চুল আর একটা শাড়ির আঁচল যেন বাতাসে দুলছে। রফিক সাহেবের মুখে শোনা গল্পের মতো, একদম রফিক সাহেবের গল্পের মতো।
আতঙ্কে আকাশের হাত থেকে টর্চটা পড়ে গেল। সে দ্রুত চোখ বন্ধ করে নিল, যেন এই দৃশ্যটা মিথ্যে প্রমাণ করতে চায়। তার বুকের ভেতর যেন ঢাক বাজছে, দম বন্ধ হয়ে আসছে। সে কি সত্যি কিছু দেখল, নাকি এটা কি বলে মনের ভুল, বৃষ্টির রাতের বিভ্রম? তার চোখ বন্ধ অবস্থাতেই সেই কান্নার শব্দটা যেন আরও কাছে চলে এলো। মনে হলো যেন তার কানের পাশেই কেউ ফিসফিস করে কাঁদছে। আকাশের চোখ দুটো বন্ধ। তার কানের কাছে তখনও যেন সেই নারীর ফিসফিস কান্না আর বাতাসের আর্তনাদ মিলেমিশে একাকার হয়ে বাজছে। বুকের ভেতরটা দুম দুম শব্দে লাফাচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি বুঝি ছিঁড়ে বেরিয়ে আসবে। সে জোর করে চোখ বন্ধ করে রাখল, নিজেকে বোঝানোর চেষ্টা করল যে সে যা দেখেছে তা কেবলই মনের ভুল, দৃষ্টির বিভ্রম। কিন্তু তার ভেতরের কোনো এক অংশ নিশ্চিতভাবে জানছিল যে সে একা নয়। ধীরে ধীরে চরম অনিচ্ছায় আকাশ চোখ খুলল। বাইরে তখনও ঝড়ো হাওয়ার দাপট, বাতাসের শোঁ শোঁ শব্দ আর বৃষ্টির একটানা ঝরঝর আওয়াজ। কবরস্থানের গেটের দিকে তাকাল সে। না, কোনো ছায়ামূর্তি নেই, বটগাছটার নিচেও কিছু নেই। স্বস্তির একটা শীতল স্রোত তার শরীর বেয়ে নেমে গেল। তাহলে কি সত্যিই চোখের ভুল ছিল, নাকি ভয়ে সে ভুল দেখেছিল? সে বাইকের কাছে ফিরে গেল, পকেটে হাতড়ে টর্চটা খুঁজে নিল। আলোটা মাটিতে পড়েছিল, ভেঙে যায়নি, কিন্তু কাঁপছিল অনবরত। টর্চটা তুলে নিয়ে আলো জেলে দেখল, হ্যাঁ, এখনও জ্বলছে, যদিও আগের চেয়েও বেশি নিভু নিভু। বাইকের কাছে দাঁড়িয়ে এবার সে মোবাইলটা আবার বের করার চেষ্টা করল। হয়তো নেটওয়ার্ক ফিরে এসেছে, কিন্তু না, মোবাইলটা সম্পূর্ণ ডেড। বৃষ্টির জল ঢুকে গেছে বোধহয়। তার আর বোঝার বাকি রইল না যে এই মুহূর্তে সে সম্পূর্ণ একা এই ভয়ঙ্কর রাতের নিস্তব্ধতায়। কবরস্থানের দিকে আর তাকাতে ইচ্ছে করছিল না তার। সে স্থির করল বৃষ্টি একটু ভরলে সে হেঁটে শহরের দিকে যাবে, যত রাতই হোক না কেন। কিন্তু সেদিকে তাকানো বন্ধ করলেও তার ভেতরে একটা অস্বস্তিকর অনুভূতি কাজ করছিল। মনে হচ্ছিল কেউ যেন তাকে দেখছে। তার প্রতিটি নড়াচড়া, তার প্রতিটি নিঃশ্বাস যেন এক অদৃশ্য চোখের নিচে। হঠাৎ করেই বাতাসের গতি যেন থমকে গেল। বৃষ্টির একটানা শব্দটা কমে এলো, যেন অদৃশ্য কোনো দেওয়াল শব্দটাকে থামিয়ে দিয়েছে। চারপাশের অস্বাভাবিক নিস্তব্ধতা যেন আরও ভয়ঙ্কর। এই নিস্তব্ধতা আরও গভীর, আরও শীতল। রফিক সাহেব বলেছিলেন ভূতেরা নাকি নিস্তব্ধতা পছন্দ করে। আকাশ শিউরে উঠল। তার ভেতরের আতঙ্ক এবার আরও তীব্র হয়ে উঠল যখন সে স্পষ্ট শুনল তার ঠিক পেছনে, কবরস্থানের ভেতরের দিক থেকে একটা অদ্ভুত আওয়াজ ভেসে আসছে। খসখস, খসখস, যেন কেউ শুকনো পাতার উপর দিয়ে হেঁটে আসছে। কিন্তু এ কেমন হাঁটার শব্দ? এত ধীর, এত যত্ন, আর বৃষ্টির রাতে শুকনো পাতা থাকে কি করে? আকাশের ঘাড়ের লোম সব খাড়া হয়ে উঠল। সে ধীরে ধীরে 1 ইঞ্চি করে ঘুরল। টর্চের আলোটা কাঁপছিল তার হাতে। কবরস্থানের গেটের ঠিক ভেতর দিকটায় আলো ফেলল সে। প্রথমে কিছুই দেখা গেল না, কেবল অন্ধকার আর বৃষ্টিতে ভেজা কবরের আবছা আকৃতি। কিন্তু তারপরই সে যা দেখল তাতে তার গলার স্বর আটকে গেল। আলোটা একটা নির্দিষ্ট কবরের উপর স্থির হল। কবরটা বেশ বড়, তবে পুরনো। মাটির ঢেলা আর শ্যাওলা জমে আছে চারপাশে। কবরের শিওরে একটা পুরনো নামফলক ক্ষয়ে গেছে অনেক অক্ষর, কিন্তু তার ওপর স্পষ্ট একটা ভেজা পায়ের ছাপ। না, কাদার মধ্যে নয়, যেন বৃষ্টির জন্যে ভেজা নরম মাটিতে হালকা করে কিছু চাপ পড়েছে। আর পায়ের ছপগুলো যেন ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসছে, একটার পর একটা, যেন অদৃশ্য কেউ খুব সাবধানে পা ফেলে হাঁটছে। আকাশের হৃৎপিণ্ডটা যেন গলার কাছে উঠে এলো। সে পিছিয়ে যেতে চাইল, কিন্তু তার পা দুটো যেন মাটিতে গেঁথে গেছে। সে পিছিয়ে যেতে পারছে না, ভয় তার শরীর অবশ হয়ে গেছে। পায়ের ছাপগুলো তার দিকে এগিয়ে আসছে, আরও কাছে। তারপর হঠাৎ করেই একটা ছাপ গেটের একেবারে কাছে এসে থেমে গেল, তার থেকে হাত 10 দূরে। আর ঠিক তখনই বাতাসের মধ্যে একটা শীতল হাওয়া বইল, আর তার কানের কাছে একটা ফিসফিসানি শোনা গেল যা আগের চেয়েও স্পষ্ট। অন্ধকার, বড্ড অন্ধকার। আকাশে শীত দ্বারা দিয়া ক্ষীম শীতল স্রোত বয়ে গেল।
সে বুঝতে পারছিল এটা কেবলই কোনো গাছের পাতা বা বাতাসের শব্দ নয়, এটা তার মনের ভুলও নয়। সে সত্যি সত্যি কোনো অশরীরী অস্তিত্বের মুখোমুখি। ভয়ে তার শরীর থরথর করে কাঁপছিল, তার মুখে একটা শব্দও আসছিল না। কবরস্থানের দিক থেকে আসা বাতাসের ঝলকানি যেন আরও তীব্র হল, আর তার সাথে ভেসে এলো একটা মিষ্টি কিন্তু কেমন যেন পচা ফুলের গন্ধ, যেমন গন্ধ আসে পুরনো কবর দেওয়া ফুলের বাসি পাপড়ির। এই গন্ধটা তার সারা শরীরকে কেমন যেন অবশ করে দিচ্ছিল। তার হাতে থাকা টর্চটা হঠাৎই বইটিমিটি করতে করতে পুরোপুরি নিভে গেল। ঘোর অন্ধকার, চারপাশের নিস্তব্ধতা যেন আরও ভারী হয়ে নেমে এলো। আকাশ এবার সত্যি সত্যি অন্ধকারের মধ্যে একা। তার ভেতরে যে ভয়টা ছিল সেটা এখন আর কেবল ভয় নয়, একটা বিশুদ্ধ আতঙ্ক। এই অন্ধকারের মধ্যেই সে শুনতে পেল সেই খসখস শব্দটা। এবার আর পায়ের ছাপ নয়, শব্দটা যেন আরও কাছে, তার ঠিক সামনে। সে যেন অনুভব করতে পারছে একটা শীতল উপস্থিতি। তার নিঃশ্বাসের শব্দও সে শুনতে পাচ্ছিল না। বাতাসের মধ্যে একটা নারী কণ্ঠের দীর্ঘশ্বাস ভেসে এলো, কেন এলে, আমার ঘুম ভাঙালে। আকাশের শরীরের প্রতিটি লোমকূপ যেন দাঁড়িয়ে গেছে। সে কোনো মতে চোখ খুলে অন্ধকারে তাকানোর চেষ্টা করল। তার মনে হল তার ঠিক সামনে গাঢ় অন্ধকারের মধ্যে একটা আবঝা কালো আকৃতি ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে, একটা নারীর অবয়ব। তার ভেজা উস্কো খুস্কো চুলগুলো যেন বাতাসে মৃদু দুলছে, তার চোখ দুটো যেন অন্ধকারের মধ্যে দুটি জ্বলন্ত অঙ্গারের মতো জ্বলছে, কিন্তু তাতে কোনো জীবন নেই, কেবল সীমাহীন বেদনা আর শূন্যতা। সেই নারীমূর্তি কোনো কথা বলল না, শুধু ধীরে ধীরে তার হাতটা তুলল। সেই হাতটা যেন শুকনো কাঠির মতো, হাড় বেরিয়ে আছে, আর তার হাতের নখগুলো অস্বাভাবিক লম্বা। সেই হাতটা ধীরে ধীরে আকাশের দিকে এগিয়ে আসতে লাগল, যেন তাকে স্পর্শ করতে চায়। আকাশের মনে হল তার হৃৎপিণ্ডটা যেন নিস্তেজ হয়ে গেছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হল না। তার শরীর অসাড় হয়ে গেছে। সে শুধু দেখতে পাচ্ছিল সেই হাতটা তার দিকে এগিয়ে আসছে, আর তার চোখ দুটোতে একটা গভীর বিষাদ মাখানো আছে। তারপর হঠাৎ করেই সেই নারী মূর্তিটা তার হাত বাড়িয়ে দিল আকাশের বাইকের দিকে, আর আঙুল দিয়ে বাইকের হেডলাইটের দিকে ইঙ্গিত করল। তার ভেতরের জ্বলন্ত অঙ্গারের মতো চোখ দুটো যেন বাইকের দিকেই তাকিয়ে আছে। আর সেই কর্কশ ফিসফিসে কণ্ঠস্বর আবার শোনা গেল, আলো, আমার আলো, ফিরিয়ে দাও। আকাশ বাইকের হেডলাইটের দিকে তাকালো, নিভে আছে। কিসের আলো, কিসের কথা বলছে এই আত্মা? তার মস্তিষ্ক তখন ভয়ে আর আতঙ্কে কাজ করছিল না। তার সামনে দাঁড়িয়ে থাকা সেই অবয়বটা যেন প্রতি মুহূর্তে আরও স্পষ্ট হচ্ছে। তার মুখের প্রতিটি রেখা, প্রতিটি বিষণ্ণতা তার চোখে ধরা পড়ছে। সে বুঝতে পারছিল যে এই রাতের নিস্তব্ধতায় সে কোনো কল্পনার শিকার নয়। সে এক গভীর অদেখা সমস্যার জালে জড়িয়ে পড়েছে। এই আত্মা কিছু চাইছে, কিন্তু কি চাইছে, এবং কেন সে এই কবরস্থানে এইভাবে আটকে আছে? ভয়ে তার সারা শরীর কাঁপছিল, কিন্তু তার মনে হল যদি সে না জানতে পারে তাহলে এই আত্মা তাকে মুক্তি দেবে না। আকাশের সামনে তখন গাঢ় অন্ধকার, আর সেই অন্ধকারের বুক চিরে ভেসে আসা নারীর ফিসফিসানি, আলো, আমার আলো, ফিরিয়ে দাও। তার হাত থেকে টর্চটা পড়ে আছে, কিন্তু সেই দিকে তার খেয়াল নেই। তার সমস্ত ইন্দ্রিয় সেই অদৃশ্য অথচ তীব্র উপস্থিতিটার দিকে নিবদ্ধ। বৃষ্টির ধারাপাত যেন থমকে গেছে, বাতাসের শোঁ শোঁ শব্দেও নেই। কবরস্থানের ভেতরে নেমে আসা এই অস্বাভাবিক নিস্তব্ধতা যেন তার দম বন্ধ করে দিচ্ছিল। তার চোখের সামনে সেই অস্পষ্ট নারীমূর্তি, যার চোখ দুটোতে জ্বলন্ত কয়লার মতো এক অদ্ভুত শূন্যতা। সে কিসের আলো চাইছে? এই রাতের আধারে, কবরস্থানের নির্জনতায় একটা আত্মা কিসের আলো চাইতে পারে? ভয় আর কৌতূহলের এক অদ্ভুত দ্বন্দ্বে আকাশ যেন বিমূঢ় হয়ে পড়েছিল। তার পা এখনও অসাড়, কিন্তু মনের গভীরে এক প্রবল জিজ্ঞাসা দানা বাঁধছে। এই আত্মা কেন আটকে আছে? কি তার গল্প? সেই নারীমূর্তি আর কোনো কথা বলল না, কেবল তার শীর্ণ আঙুলগুলো দিয়ে আকাশের বাইকের নিভে যাওয়া হেডলাইটের দিকে নির্দেশ করে রইল। তার ভঙ্গিতে কোনো আক্রমণাত্মক ভাব ছিল না, বরং ছিল এক গভীর আরতি, এক অব্যক্ত বেদনা। আকাশের মনে হল এই আত্মা কেবল ভয় দেখাতে আসেনি, সে কিছু বলতে চায়, কিছু বোঝাতে চায়। নিজের অজান্তেই আকাশ এক পা এগোল। তার ভয় তখনও প্রকট, কিন্তু এখন তার সঙ্গে মিশেছে এক নতুন অনুভূতি, এক ধরনের বিষণ্ণতা। এই আত্মা যে গভীর যন্ত্রণায় ভুগছে তা সে অনুভব করতে পারছিল। বাইকের কাছে গিয়ে সে নিচু হয়ে হেডলাইটটার দিকে তাকাল। নিভে আছে,
কোনোভাবে এটাকে জ্বালানো সম্ভব নয়। আকাশ মুখ তুলে আবার সেই মূর্তির দিকে তাকাল। কিসের আলো? তার গলা দিয়ে কোনো মতে এই শব্দটুকু বের হল। মূর্তিটা এবার আরও স্পষ্ট হল যেন। তার সাদা শাড়িটা ভিজে তার শুকনো শরীরটাকে আঁকড়ে ধরেছে। মুখটা দেখেই বোঝা যায় যে এককালে হয়তো অপরূপ সুন্দরী ছিল, কিন্তু এখন তার মুখে গভীর বিষাদ আর কোটরাগত চোখের শূন্যতা তাকে বিভৎস করে তুলেছে। সে ধীরে ধীরে তার হাতটা নামিয়ে নিল, আর তার শীর্ণ আঙ্গুল দিয়ে নিজের বুকের বাম দিকে ঠিক হৃৎপিণ্ডের ওপরের জায়গাটা দেখাল। আমার বুকের আলো চুরি হয়ে গেছে, ফিসফিস করে বলল সে। তার কণ্ঠস্বরে যেন হাজার বছরের চাপা কান্না। আকাশের মনে হলো এ কোনো সাধারণ ভুতুড়ে ঘটনা নয়। এই আত্মা কোনো প্রতীকী আলোর কথা বলছে, যা হয়তো তার জীবনের কোনো গুরুত্বপূর্ণ স্মৃতি, কোনো গভীর সম্পর্ক বা কোনো হারিয়ে যাওয়া সুখের প্রতিচ্ছবি। কবরস্থানের ভেতরে বিদ্যুৎ চমকের আলোয় সে খেয়াল করল ওই নারীর বুকে একটা বড় দাগ, যেন কোনো গভীর আঘাতের চিহ্ন। সাহস সঞ্চয় করে আকাশ আবারও জিজ্ঞেস করল, কেড়ে নিয়েছে? কে কেড়ে নিয়েছে তোমার আলো? নারী মূর্তিটা এবার তার আঙুল ঘুরিয়ে কবরস্থানের গভীরে একটা নির্দিষ্ট দিকে ইঙ্গিত করল। সেই দিকে তাকিয়ে আকাশ দেখল অন্ধকারে আবঝাভাবে একটা বিশাল পাথরের স্মৃতিস্তম্ভ দেখা যাচ্ছে। সেটা অন্য কবরগুলোর চেয়ে অনেক বড় এবং নতুন। ওরা কেড়ে নিয়েছে। নারীর কণ্ঠস্বর এবার যেন আরও ক্ষীণ হয়ে এলো, প্রায় শোনাই যাচ্ছিল না। আমার জীবন। আকাশ বুঝল এই কবরস্থানের সঙ্গেই তার গল্পের মূল জড়িয়ে আছে। ভয় তাকে পিছিয়ে যেতে বলছিল, কিন্তু একটা অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছিল সেই রহস্যের গভীরে। বৃষ্টির দাপট কিছুটা কমেছে, কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি তখনও পড়ছে। সে বাইকটা ওখানেই ফেলে রেখে হাতে মোবাইলটা শক্ত করে ধরে পা টিপে টিপে সেই পাথরের স্মৃতিস্তম্ভটার দিকে এগিয়ে চলল। প্রতিটি পদক্ষেপ যেন এক অনন্ত পথের যাত্রা। ভেজা মাটিতে তার বুট গেঁথে যাচ্ছিল। চারপাশের কবরের সারিগুলো অন্ধকারে আরও ভীতিকর দেখা যাচ্ছিল। বাতাসের সাথে ভেসে আসা পচা ফুলের গন্ধটা যেন আরও তীব্র হয়ে তার নাকে আসছিল। সে প্রতি মুহূর্তে অনুভব করছিল সেই নারী মূর্তি তার ঠিক পিছনেই আছে, তার প্রতিটি নড়াচড়া অনুসরণ করছে। অবশেষে সে সেই স্মৃতিস্তম্ভটার কাছে পৌঁছল। এটা সত্যিই বিশাল। তার গায়ে খোদাই করা নাম আর তারিখগুলো বৃষ্টির জলে চকচক করছিল। টর্চের আলোটা যেহেতু নিভে গেছিল, তাই আকাশ মোবাইলের স্ক্রিনের আবঝা আলোয় নামটা দেখার চেষ্টা করল। অক্ষরগুলো ক্ষয়ে গেছে, তবে সে কোনো মতে পড়তে পারল রায়হান চৌধুরী, ১৯২০ থেকে ১৯৪৫, আর নিচে লেখা সততা ও ন্যায়ের প্রতীক। ১৯৪৫ সাল, প্রায় ৮০ বছর আগে মারা যাওয়া কোনো মানুষ। কিন্তু এই নারী কেন তার কথা বলছে? রায়হান চৌধুরী নামের এই ব্যক্তি তার আলো কেন কেড়ে নেবে? আকাশ যখন নামফলকটা দেখছিল, তখন তার কানের পাশেই একটা শীতল শ্বাস পড়ল। সে ভালো ছিল না, সে সব কেড়ে নিয়েছে। নারীর ফিসফিসানি এবার যেন ক্রুদ্ধ, যন্ত্রণাকাতর। আমার সব। নারী মূর্তিটা হঠাৎ আকাশের সামনে, ঠিক চোখের সামনে ভেসে উঠল। তার মুখটা এবার আরও স্পষ্ট। বিষাদের সঙ্গে মিশেছে এক তীব্র ঘৃণা, এক অব্যক্ত রাগ। তার চোখের কোটর থেকে যেন দুখাটা জল গড়িয়ে পড়ল, কিন্তু সেই জল যেন রক্তবর্ণ, অন্ধকারে আরও ভুতুড়ে দেখা যাচ্ছিল। আমার সন্তানকেও কেড়ে নিয়েছে। নারী মূর্তি তার কণ্ঠস্বর আর্তনাদে ফেটে পড়ল। সেই আর্তনাদ যেন সারা কবরস্থানে প্রতিধ্বনিত হল। আমার ছোট্ট শিশু, সেও হারিয়ে গেছে। ওর জন্য আলো চাই, আমার সন্তানের জন্য আলো চাই। আকাশের হৃদয় কেঁপে উঠল। সন্তান? এর মানেই আত্মা একটি মা। সন্তান হারানোর যন্ত্রণা তাকেই কবরস্থানে আটকে রেখেছে। রায়হান চৌধুরী নামের এই ব্যক্তি কি তার সন্তানকে হত্যা করেছিল? নারী মূর্তিটা দ্রুত স্মৃতিস্তম্ভের দিকে তাকাল। তার আঙুল রায়হান চৌধুরীর কবরের দিকে তাক করে রইল। তার চোখ দিয়ে যেন এখন অগ্নিস্ফুলিঙ্গ ঝরছে। সে আমাকে মেরেছে, আমার সন্তানকে কেড়ে নিয়েছে, আমার বুকের সব আলো নিভিয়ে দিয়েছে। আকাশের মনে এক নতুন চিন্তা এলো। এই নারী শুধু প্রতিশোধ চায় না, সে শান্তি চায়, তার সন্তানের জন্য আলো চাই। কিন্তু কি আলো, এবং কিভাবে সে এই আত্মাকে সাহায্য করতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আকাশ নিজেকে এক গভীর রহস্যের কেন্দ্রে আবিষ্কার করল। আকাশের কানে তখনও সেই নারীর আর্তনাদ বাজছে। আমার সন্তানকেও কেড়ে নিয়েছে, আমার বুকের সব আলো নিভিয়ে দিয়েছে। তার সামনে দাঁড়িয়ে থাকা সেই কঙ্কালসার আকৃতি, যার চোখ দুটো এখন আর শুধু বিষাদ নেই, মিশেছে এক ভয়ঙ্কর শূন্যতা। বৃষ্টির দাপট বাড়ছে আবার, যেন প্রকৃতিও এই প্রাচীন ট্র্যাজেডির সাক্ষী হতে চাইছে।
আকাশের মস্তিষ্ক তখন দ্রুত কাজ করছিল। ভয়কে ছাপিয়ে তার মনে এক অদ্ভুত সংকল্প দানা বাঁধছিল। এই আত্মার যন্ত্রণা তাকে নিজের ভয়ের ঊর্ধ্বে নিয়ে যাচ্ছিল। আমি তোমাকে সাহায্য করব, কোনো মতে বলল সে। তার গলা তখনও কাঁপছে। কিন্তু কিভাবে? কিসের আলো তুমি চাও? তোমার সন্তান কোথায়? নারী মূর্তিটা এবার রাইহান চৌধুরীর কবরের দিকে তাকাল। তার ভেতরের জ্বলন্ত চোখগুলো আরও তীব্র হল। আলো, আমার আলো, সেখানেই লুকিয়ে আছে, এই অন্ধকারেই, এই মাটির গভীরে। আকাশের মনে হল আত্মারা সরাসরি কথা বলতে পারে না, তারা ইঙ্গিতে বা প্রতীকের মাধ্যমে বোঝাতে চায়। আলো মানে হয়তো কোনো জিনিস যা রায়হান চৌধুরীর কবরে লুকানো আছে, আর সেটাই এই আত্মার শান্তির জন্য প্রয়োজন। কিন্তু এই গভীর রাতে, এই কবরস্থানে সে কি করে সেই জিনিস খুঁজে পাবে? তার কাছে কোনো কোদাল নেই, কিচ্ছু নেই। হঠাৎ করেই নারী মূর্তিটা ঘুরে দাঁড়িয়ে কবরস্থানের আরও গভীরে অন্ধকার জঙ্গলের মতো হয়ে যাওয়া একটা অংশের দিকে ইঙ্গিত করল। সেখানে বড় বড় গাছপালা এমনভাবে ঘন হয়ে উঠেছে যে দিনের আলো পৌঁছায় না। সেখানে সব প্রমাণ আছে আমার ছেলের, আমার জীবনের। তার কণ্ঠস্বর ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসছে, যেন সে তার শেষ শক্তিটুকু দিয়ে কথা বলছে। আকাশের সারা শরীর শিউরে উঠল। তার মনে হল এই আত্মা কেবল একটি প্রতীকী আলোর কথা বলছে না, হয়তো সত্যিকারের কোনো কিছু লুকিয়ে আছে। সেই অন্ধকার অংশের দিকে তাকিয়ে তার মনে এক অজানা ভয় জেগে বসল। সেখানে কি আছে, আর কেনই বা সে একা সেদিকে যাবে? কিন্তু নারী মূর্তিটার আকুতি, তার চোখের সেই ভয়াবহ যন্ত্রণা তাকে ঠেলে দিচ্ছিল। সে বুঝতে পারছিল, যদি সে এই আত্মার কথা না শোনে, তাহলে সে হয়তো এই কবরস্থান থেকে কখনো মুক্তি পাবে না। সে ধীর পায়ে এগোতে লাগল সেই অন্ধকারের দিকে। তার বুট কাদায় গেঁথে যাচ্ছিল। প্রতি পদক্ষেপে তার মনে হচ্ছিল এই কবরস্থানের প্রতিটি মৃতদেহ যেন তার দিকে তাকিয়ে আছে। চারপাশের নিস্তব্ধতা এতটাই তীব্র ছিল যে সে নিজের হৃৎপিণ্ডের ধুকপোকানি স্পষ্ট শুনতে পাচ্ছিল। বিদ্যুতের ঝলকানিতে যখন মুহূর্তের জন্য পথটা আলোকিত হচ্ছিল, তখন সে দেখতে পাচ্ছিল চারপাশে সারি সারি নামফলকহীন ভাঙা কবর, যেন অসংখ্য ভুলে যাওয়া আত্মা সেখানে চিরনিদ্রায় শায়িত। বাতাসের গতি আবার বাড়ল, আর তার সাথে ভেসে এলো একটা তীব্র পচা গন্ধ, যা আগের চেয়েও ভয়ঙ্কর। মনে হলো যেন কোনো মৃতদেহ পড়ছে তার ঠিক সামনেই। আকাশ নাক চেপে ধরল, বমি আসছিল তার। এই গন্ধের উৎস কোথায়? সে যখন সেই ঘন জঙ্গলের মতো অংশে প্রবেশ করল, তখন গাছের ডালে ডালে লেগে থাকা বৃষ্টির জল তার গায়ে ঝরছে। এই অংশটা এতটাই ঘন যে টর্চটা জ্বললে হয়তো কিছুটা আলোর দিশা দিত, কিন্তু সেটা তো নিভে গেছে। মোবাইলের আবছা আলোয় সে কিচ্ছু দেখতে পাচ্ছিল না। সে হাঁচড়ে হাঁচড়ে এগোতে লাগল। তার মনে হচ্ছিল কোনো অদৃশ্য জাল যেন তাকে জড়িয়ে ধরছে। হঠাৎ তার পা কিসে যেন আটকে গেল। সে হুমড়ি খেয়ে পড়তে যাচ্ছিল, কোনো মতে নিজেকে সামলে নিল। মোবাইলের আলোটা নামিয়ে সে দেখল তার সামনে মাটির নিচ থেকে কি যেন বেরিয়ে আছে। প্রথমে সে ভাবল গাছের শেকড়, কিন্তু ভালো করে তাকিয়ে সে ভয়ে জমে গেল। সেটা গাছের শেকড় নয়, সেটা একটা পুরনো মরচে পড়া কফিনের ভাঙা ঢাকনা, আর তার পাশেই একটা জীর্ণ অর্ধেক মাটির ভিতর চাপা পড়ে থাকা কঙ্কাল। এটা কি? আকাশ ভয়ে ফিসফিস করে উঠল। ঠিক তখনই তার কানের পাশে সেই নারী কণ্ঠের ফিসফিসানি। এবার যেন সেটা আরও স্পষ্ট, আরও যন্ত্রণাময়। আমার শিশু, তাকে ওরা এখানেই পুঁতে দিয়েছে, জীবন্ত। আকাশের শিরদাঁড়া দিয়ে এক হিমশীতল স্রোত বয়ে গেল। জীবন্ত? তার মানে এই কঙ্কালটি কি সেই শিশুর? এই ভয়ঙ্কর সত্যটা তার মস্তিষ্কে আঘাত হানল। রায়হান চৌধুরী কেবল সেই নারীকে হত্যা করেনি, তার সন্তানকেও জীবন্ত কবর দিয়েছে। এই চিন্তাটাই তার ভেতরের সমস্ত ভয়কে ছাপিয়ে এক গভীর ঘৃণা আর সহানুভূতি জাগিয়ে তুলল। সে নিচু হয়ে সেই ছোট কঙ্কালটার দিকে তাকাল। বৃষ্টিতে ভিজে কঙ্কালটা কেমন যেন চকচক করছে। তার মনে হল সেই শিশুটি যেন এত বছর পরেও তার মাকে খুঁজছে। আর তখনই সে লক্ষ্য করল সেই কঙ্কালের ঠিক বুকের হাড়ের কাছে কিছু একটা চকচক করছে, ছোট গোল কিছু। আকাশ ভয়ে ভয়ে হাত বাড়াল। নরম মাটি সরাতেই সে বুঝতে পারল সেটা একটা পুরনো মরচি পড়া কফিনের লকেট। লকেটটা হাতে নিয়ে সে মোবাইলের আবছা আলোয় সেটা দেখল। লকেটের ওপরটা ময়লা আর কাদা লেগে থাকলেও তার ভেতর থেকে একটা অদ্ভুত উজ্জ্বলতা বিচ্ছুরিত হচ্ছিল,
যাই অন্ধকারের মধ্যেও স্পষ্ট দেখা যাচ্ছিল। এই কি সেই আলো যার কথা আত্মা বলছিল? সে লকেটটা খুলল। ভেতরে দুটি ছোট ছবি, একটিতে তরুণী নারী, হাসিখুশি মুখ, এই সেই আত্মা যার বর্তমান রূপ এত বিভৎস। আর অন্য ছবিতে একটি ছোট শিশুর ছবি, নিষ্পাপ মুখ, ফুলের মতো হাসি, এই সেই শিশু যাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। আকাশের চোখ দুটো জলে ভরে উঠল। এই লকেট, এই ছবিগুলোই সেই মায়ের শেষ স্মৃতি, তার সন্তানের সঙ্গে তার শেষ সংযোগ। এই লকেটই তার হারানো আলো। ঠিক সেই মুহূর্তে কবরস্থানের ভেতরে এক ভয়াবহ চিৎকার শোনা গেল। সেটা কোনো মানুষের চিৎকার ছিল না, ছিল অগণিত আত্মার সম্মিলিত আর্তনাদ। কবরস্থানের প্রতিটি কবর থেকে যেন একটা বিকট শব্দ বেরিয়ে এলো, যেন বহুদিনের চাপা রাগ আর যন্ত্রণা একসাথে ফেটে পড়ছে। আকাশ চমকে উঠল। তার হাতেই লকেটটা তখনও জ্বলছে। সে মুখ তুলে সেই বিশাল স্মৃতিস্তম্ভের দিকে তাকাল, যেখানে রায়হান চৌধুরীর কবর। হঠাৎ করেই সেই স্মৃতিস্তম্ভটা কেঁপে উঠল, আর তারপর একটা বিকট শব্দ করে স্মৃতিস্তম্ভের ঠিক মাঝখানটা ফেটে গেল। পাথরের টুকরোগুলো চারপাশে ছিটকে পড়ল। স্মৃতিস্তম্ভের ভাঙা অংশের ভেতর থেকে এক ঝলক তীব্র আলো বেরিয়ে এলো, যা এতক্ষণের অন্ধকারকে চিরে ফালা ফালা করে দিল। কিন্তু সেই আলো কোনো পবিত্র আলো ছিল না, ছিল এক দূষিত রক্তিম আভা। আর সেই আলো থেকে ধীরে ধীরে একটা অস্পষ্ট আকৃতি বেরিয়ে এলো, একটা পুরুষের ছায়া মূর্তি, লম্বা কালো পোশাক পরা, তার মুখটা যেন অন্ধকারে ঢাকা, তার চোখ দুটো যেন দুটো জ্বলন্ত কয়লার মতো, কিন্তু তাতে কোনো ক্রোধ নেই, শুধু সীমাহীন ভয় আর আতঙ্ক। আকাশ বুঝতে পারল এটা রায়হান চৌধুরীর আত্মা। সে এতদিন তার কবরে আটকে ছিল, কিন্তু কেন কেন সে এত ভয়ে কুঁকড়ে আছে? পুরুষের আত্মাটা কোনো কথা বলল না, শুধু তার দিকে, আকাশের হাতে থাকা লকেটটার দিকে তাকিয়ে রইল। তার শরীরটা কাঁপছিল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে নিয়ন্ত্রণ করছে। আর ঠিক তখনই সেই নারী মূর্তি, যার সাথে আকাশ এতক্ষণ কথা বলছিল, সে দ্রুত পুরুষের আত্মার দিকে এগিয়ে গেল। তার সারা শরীর যেন তখন তীব্র আলোয় জ্বলছে, তার চোখ থেকে বিষাদ উবে গেছে, এখন সেখানে শুধু এক ভয়ঙ্কর ক্রোধ। তুমি তুমি আমার আলো কেড়ে নিয়েছ, আমার সন্তান কেড়ে নিয়েছ, তুমি ভেবেছিলে চিরকাল অন্ধকারে থাকবে? নারী মূর্তিটা চিৎকার করে উঠল। তার কণ্ঠস্বর তখন আর ফিসফিসানি নয়, যেন কবরস্থানের সমস্ত শোক আর রাগ মিলেমিশে এক ভয়ঙ্কর নিনাদ তৈরি করেছে। পুরুষের আত্মাটা ভয় পিছিয়ে যেতে চাইল, কিন্তু নারী মূর্তিটা তাকে যেন অদৃশ্য এক শক্তি দিয়ে চেপে ধরল। সে আকাশের দিকে তাকিয়ে বলল, আমার আলো সে পেয়ে গেছে, এখন তোমার পালা। আকাশের হাতে থাকা লকেটটা যেন আরও উজ্জ্বল হয়ে উঠল। সেই উজ্জ্বলতা নারী মূর্তির শরীর ভেদ করে যাচ্ছিল। নারী মূর্তিটা পুরুষের আত্মার সামনে দাঁড়াল, তার হাতে সেই লকেটটা তুলে ধরল। লকেট থেকে বিচ্ছুরিত আলোয় পুরুষের আত্মা যেন ঝলসে যাচ্ছিল, তার শরীরটা যেন মোমবাতির মতো গলতে শুরু করছে, ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছিল। আকাশ ভয়ে কাঁপছিল, কিন্তু তার চোখ সেই ভয়ঙ্কর দৃশ্য থেকে সরছিল না। রায়হান চৌধুরীর আত্মা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল, তার আর্তনাদ ক্রমশ ক্ষীণ হয়ে আসছিল, আর তার অদৃশ্য হওয়ার সাথে সাথে সেই পচা গন্ধটাও কমে গেল। যখন রায়হান চৌধুরীর আত্মা পুরোপুরি অদৃশ্য হয়ে গেল, তখন নারী মূর্তিটা আকাশের দিকে ফিরল। তার মুখটা তখন আর বিভৎস ছিল না, তার চোখের শূন্যতা চলে গেছে, সেখানে এক অদ্ভুত শান্তি আর তৃপ্তি। তার শরীর থেকে সেই তীব্র উজ্জ্বলতাও কমে এসেছে। সে আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসল। সেই হাসিটা এতটাই পবিত্র ছিল যে আকাশের মনে হলো সে একটা দেবীকে দেখছে। ধন্যবাদ, ফিসফিস করে বলল নারী মূর্তিটা। আমার আলো, আমার সন্তান, তাদের আমি ফিরে পেয়েছি তোমার জন্য। তারপর আকাশের হাতে থাকা লকেটটা ধীরে ধীরে উজ্জ্বলতা হারিয়ে ফেলল, নিভে গেল, আর তার সাথে সেই নারী মূর্তিটাও বাতাসের সাথে মিশে যেতে শুরু করল। তার সাদা শাড়ির আঁচলটা শেষবারের মতো বাতাসে দুলে উঠল, তারপর সে সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেল। আকাশ একা দাঁড়িয়ে রইল সেই কবরস্থানে। বৃষ্টি তখনও ঝরছে, কিন্তু আগের মতো ঝোড়ো হাওয়া নেই। আকাশটা যেন একটু হালকা হয়েছে। তার হাতে তখনও সেই লকেটটা, সেটা আর জ্বলছে না, কিন্তু তার স্পর্শে একটা অদ্ভুত শান্তি অনুভব করছিল আকাশ। সে বুঝতে পারল যে নারী আত্মাটি শেষ পর্যন্ত তার সন্তানের সাথে, তার আলোর সাথে মিলিত হয়েছে। রায়হান চৌধুরী আত্মা হয়তো চিরকালের জন্য বিলীন হয়ে গেছে, বা কোনো অন্ধকার গহরে আটকে পড়েছে,
যেখানে তার কৃতকর্মের ফল ভোগ করবে। আকাশ ধীর পায়ে কবরস্থানের গেট থেকে বেরিয়ে এলো। বৃষ্টি তখনও টিপটিপ করে ঝরছিল, কিন্তু বাতাসের সেই ভয়ঙ্কর দাপট আর নেই। আকাশটা যেন হালকা হয়েছে। মেঘগুলো সরে গিয়ে দূরের দিগন্তে চাঁদের আবছা আলো দেখা যাচ্ছিল। তার হাতে তখনও সেই লকেটটা ধরা। সেটা আর জ্বলছে না, কিন্তু তার শীতল স্পর্শ আকাশের হাতে একটা অদ্ভুত অনুভূতি জাগাচ্ছিল, এক ধরনের গভীর শান্তি। কিন্তু তার সাথে মিশে আছে এক সীমাহীন শূন্যতা। বাইকটা ওখানেই পড়ে রইল, সেটা সারানোর কথা বা ওটা নিয়ে কিভাবে বাড়ি ফিরবে সে চিন্তা করার মতো অবস্থায় ছিল না আকাশ। তার মন তখন হাজারো ভাবনা আর অনুভূতির ঘূর্ণিপাকে। সে মাত্র এমন এক ভয়ঙ্কর সত্যের সাক্ষী হয়েছে যা তার জীবনের সমস্ত বিশ্বাসকে নাড়িয়ে দিয়েছে। আত্মারা আছে, যন্ত্রণা আছে, আর অদেখা জগতে এমন ন্যায়বিচারও হয় যা মানব সমাজে বিরল। সে হেঁটে চলল শহরের দিকে। ভেজা রাস্তা, নির্জন চারপাশ, কিন্তু তার মনে এখন আর ভয় নেই, অন্তত সেই ধরনের আতঙ্ক নেই যা তাকে কবরস্থানের পাশে অবশ করে দিয়েছিল। তার বদলে তার ভেতরে এক গভীর ক্লান্তি আর মানসিক অবসাদ ভর করেছিল। প্রতিটি পদক্ষেপে তার মনে হচ্ছিল সে যেন বহু বছর হেঁটেছে, বহু যন্ত্রণার পথ পাড়ি দিয়েছে। সকালে যখন সে কোনোমতে নিজের বাড়িতে পৌঁছল, তখনও তার শরীরটা ভেজা। বাড়িতে ঢুকতেই মা তাকে দেখে চমকে উঠলেন। কোথায় ছিলি সারা রাত? কি হয়েছে তোর? মুখটা এমন কেন? আকাশ কোনো জবাব দিতে পারল না। তার গলা দিয়ে কোনো শব্দ বের হল না। সে শুধু তার মায়ের দিকে তাকিয়ে রইল। তার চোখে এক অদ্ভুত শূন্যতা। তার মা তাকে ধরে বিছানায় শুইয়ে দিলেন। পরদিনই তার প্রবল জ্বর এলো। কয়েকদিন সে জ্বরের ঘোরে অসংলগ্ন কথা বলতে লাগল। কবরস্থান, বৃষ্টি, সাদা শাড়ি, শিশুর কান্না আর আলো, এসব শব্দ তার মুখে বারবার ফিরে আসতে লাগল। চিকিৎসক এলেন, পরীক্ষা করলেন, কিন্তু কোনো শারীরিক কারণ খুঁজে পেলেন না। বললেন এটা মানসিক ধাক্কার ফল। সময় লাগবে সুস্থ হতে, কিন্তু আকাশ জানত তার এই অসুস্থতা সাধারণ কিছু নয়। এটা সেই রাতের ছাপ যা তা আত্মার গভীরে গেঁথে গেছে। মাসখানেক পার হয়ে গেল। আকাশ সুস্থ হল, অফিস যাওয়া শুরু করল। তার দৈনন্দিন জীবন স্বাভাবিক হল বটে, কিন্তু তার ভেতরের আকাশটা আর আগের মতো নেই। রাতের বেলায় সে আর কখনো একা থাকে না। হালকা বৃষ্টি শুরু হলেই তার কানে সেই ফিসফিসানি ভেসে আসে। অন্ধকার, বড্ড অন্ধকার। বিদ্যুতের ঝলকানি দেখলেই তার চোখের সামনে ভেসে ওঠে রায়হান চৌধুরীর কবরের ফাটল থেকে বেরিয়ে আসা সেই ভয়ঙ্কর আত্মা। সে আর কখনো অন্ধকার রাস্তা দিয়ে হাঁটে না, বিশেষ করে এমন রাস্তা যার আশেপাশে কোনো কবরস্থান আছে। তার মুখে হাসি আসে, বন্ধুদের সাথে কথা বলে, কিন্তু তার চোখের গভীরে একটা চাপা বিষাদ সর্বদা লেগে থাকে। সে জানে এই বিষাদ কখনো কাটবে না। রাতের গভীরে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন সে বিছানায় শুয়ে থাকে, তার কানে ভেসে আসে দূর থেকে আসা বৃষ্টির শব্দ। সেই শব্দ তার মনে করিয়ে দেয় সেই রাতের কথা, সেই মায়ের আর্তনাদ আর সেই শিশুর শেষ নিঃশ্বাস। লকেটটা সে যত্ন করে রেখে দিয়েছে তার আলমারির এক কোণে, কাউকে দেখায়নি। সে জানি লকেট কেবল একটি পুরনো ধাতব টুকরো নয়, এটি একটি ভয়ঙ্কর সত্যের প্রমাণ, একটি অব্যক্ত যন্ত্রণার স্মারক। যখনই সে লকেটটা ছুঁয়ে দেখে, তখনই তার মনে হয় সে যেন এখনও সেই কবরস্থানে দাঁড়িয়ে আছে, বৃষ্টির রাতে একটি আত্মার মুক্তির অপেক্ষায়। আকাশ এখন জীবনকে অন্য চোখে দেখে। সে জানে এই দৃশ্যমান জগতের বাইরেও এক বিশাল জগৎ আছে, যেখানে যন্ত্রণা আর অবিচার আত্মার ওপর এমন ভয়ঙ্কর প্রভাব ফেলে যা তা মৃত্যুর পরেও মুক্তি পায় না। সে প্রায় নিঃশব্দে একাই বসে থাকে, দূর আকাশের দিকে তাকিয়ে। বৃষ্টির ফোঁটা যখন তার জানালায় আছড়ে পড়ে, তখন তার মনে হয় এই বৃষ্টি যেন সেই মায়ের চোখের জল যা আজও ঝরছে তার সন্তানের জন্য, তার হারানো আলোর জন্য। জীবনের বাকিটা সময় হয়তো সে এই স্মৃতি নিয়েই বাঁচবে। এই ট্রমা তাকে দুর্বল করেনি, বরং দিয়েছে এক নতুন গভীরতা, এক অদ্ভুত অনুভূতি। সে জানে কিছু রাতের অভিজ্ঞতা মানুষের জীবনকে চিরতরে বদলে দেয়, আর বৃষ্টির রাতে কবরের পাশে কাটানো সেই রাতটি ছিল আকাশের জীবনের তেমনই এক রাত, যা তাকে শিখিয়েছিল যে জগতের কিছু অন্ধকার এতটাই গভীরে থাকে যাকে আলো দিয়েও সম্পূর্ণ দূর করা যায় না। কেবল সত্যের উন্মোচনই পারে আত্মার দীর্ঘস্থায়ী মুক্তি দিতে, আর সেই সত্যের ভার বহন করার যন্ত্রণা তা হয়তো কোনোদিনই শেষ হয় না।